আপনাদের সাথে আছেন শাবনাম আজিম। গণতান্ত্রিক প্রক্রিয়া মানে অংশগ্রহণমূলক নির্বাচন। ২৭ বছর ধরে হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। প্রায় ৩০ বছর ধরে দেশের কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। একদিকে যেমন জাতীয় রাজনীতিতে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্ধ গণতান্ত্রিক চর্চা। অথচ নির্বাচন হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে উঠে আসতো ভবিষ্যৎ নেতৃত্ব। বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, ডাকসু নির্বাচন ইজ আ মাস্ট। নির্বাচন না হলে ভবিষ্যৎ নেতৃত্ব শূন্যতায় সৃষ্টি হবে। ইতিমধ্যে কি রাজনীতিতে যোগ্য নেতৃত্বের সংকট অনেকটা অনুভব করছে না সকলে? আজকের ৭১ টেলিভিশনের বিশেষ আলোচ্য ছিল ডাকসু নির্বাচন। সেই সূত্র ধরেই বিশ্ববিদ্যালয় থেকে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আজ কথা বলবো ৭১ সংযোগে। এবং আজ আমাদের অতিথি এসেছেন অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আওলাল, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আছেন সুভাষ সিংহ রায়, সাবেক ছাত্রনেতা, জগন্নাথ হল ছাত্র সংসদের নির্বাচিত ভিপি। সকলকে স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগে। দর্শক আপনারা আছেন, প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করে। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে যুক্ত করে নিব ডক্টর জিনাত হুদা এবং রাজিকুজ্জামান রতনকে। তারা এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছাতে পারেনি, নিশ্চয়ই যুক্ত হয়ে যাবেন। শুরু করতে চাই সুভাষ সিংহ রায় আপনাকে দিয়ে। এবং যেহেতু যখন ডাকসু ছিল, নির্বাচন হতো, তখন আপনি সেই সময়টি সুবিধা ভোগ করেছেন, আপনি জানতেন সেই ডাকসুটি আসলে কতটুকু গ্রহণযোগ্যতা আছে এবং কতটা আসলে প্রয়োজনীয়। সেখান থেকে প্রশ্ন রাখতে চাই, আপনার দল এখন সরকারে ক্ষমতাসীন অবস্থায় আছে, কেন তাহলে ডাকসু ইলেকশন হচ্ছে না? এবং যেখানে 10ই অক্টোবর হাইকোর্টের একটি রায় আছে 6 মাসের মধ্যে সম্পূর্ণ সিনেট পূর্ণ করে সকল ইলেকশন করে তবেই কিনা আসলে এই ভিসি প্যানেলের মনোনয়ন দিতে হবে, তাহলে সে সময় সকলে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের নির্বাচনের বিষয়টিও ডিক্লেয়ার হয়ে গেছে, কেন ডাকসুর বিষয়টি আসছে না? আপনি যদিও সুবিধাজনক শব্দটি প্রকৃত অর্থে নেতিবাচক শব্দ অর্থে ব্যবহৃত হয় না, আমি বলছি সেই অর্থে আপনি যদি আমাকে সুবিধাজনক কিংবা সুবিধা ভোগকারী হিসেবে বলেন তো স্বাভাবিক কারণে আমি মেনে নেব অবনত মস্তকে। এ কারণে আপনি সত্যি সত্যি বলেছেন, কেননা আমি আমার জীবনের একটি অহংকার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ডাকসুতে নির্বাচিত হয়েছিলাম, জগন্নাথ হল ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছিলাম। এবং আমার জীবনে একটা স্বপ্ন ছিল, যে কারণে আমি ফার্মেসি অনুষদে পড়াশোনা করলেও আমি এমফার্ম করার আগে আমার 1 বছর আমি ড্রপ দিয়েছি শুধু ডাকসুর ভিপিজিএস হব এই আকাঙ্ক্ষা নিয়ে। ওই যে রোমানা একটা বিখ্যাত গান আছে না, হাই রে স্মৃতি বড় জ্বালাময়। আমার আসলে স্মৃতিটা খুব জ্বালাময়। 27 বছর পার হয়ে গেল, দুইবার কিন্তু তফসিল ঘোষিত হয়েছে, এরপরে দুইবারই কিন্তু বাতিল হয়েছে। এবং খুবই দুঃখজনক ঘটনা, আলাল ভাই এটা খুব ভালো করে বলতে পারবেন, কি নির্মম যে ঘটনাটি। স্বৈরাচারী এরশাদের সময় দুইবার নির্বাচন হয়েছে, আমার নির্বাচিত হয়েছে স্বৈরাচারী এরশাদের সময়, তার আগে একটা নির্বাচন হয়েছে। অথচ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার পরে, ছাত্র জনতার যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তারপরে নির্বাচন হয়নি। আপনি দেখবেন বাংলাদেশে বেশ কয়েকটি গণভোট হয়েছে। একটা হচ্ছে 1977 সালে 30 মে জিয়া রহমান সাহেব একটি গণভোট করেছিলেন। সেই গণভোটে পরিস্থিতি কি ছিল, এরশাদ সাহেব গণভোট করেছিলেন। কিন্তু 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের পরে একটি গণভোট হয়েছিল, নিশ্চয়ই আমাদের খেয়াল আছে। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকারে যদি ফিরে আসতে হয় কিংবা সংসদীয় পদ্ধতি সরকারে যদি ফিরতে হয়, তাহলে সেখানে কিন্তু একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই গণভোটে কিন্তু ছাত্ররাই কিন্তু মানুষের কাছে গিয়েছিল, কারণ তারা চেয়েছিল সংসদীয় ধারার পদ্ধতি। এবং এইটা নিয়ে আমরা অনেকেই আলাপ করি না। সেই 1991 সালের 15 সেপ্টেম্বর সে দিনটির কথা আমার মনে আছে। যদিও 34.93% ভোট পড়েছিল, এবং কিন্তু হায়ের বাক্সে ভোট পড়েছিল 84.42%। তো এই যে আমি যে কথাগুলি বললাম, যে আমাদের দুর্ভাগ্য যে আমরা স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে আমরা নির্বাচন করেছি। ডাকসু হয়েছে, বাকসু হয়েছে, ইকসু হয়েছে, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে, কলেজ ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে। এই একটা বাৎসরিক উৎসবের মতো ছিল। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার, এই 27 বছরে
কোনো কিছু কিন্তু থেমে থাকেনি। এই 27 বছরে শিক্ষকদের শিক্ষক সমিতি নির্বাচন প্রতি বছর ঠিক মতো হয়েছে, আপনি খুব ভালো করে জানেন। ডিন নির্বাচন ঠিক মতো হয়েছে, সিনেট নির্বাচন ঠিক মতো হয়েছে, এমন কর্মচারী সমিতি নির্বাচন ঠিক সময় মতো হয়েছে, অফিসার সমিতি নির্বাচন ঠিক মতো হয়েছে। শুধু যাদের জন্য বিশ্ববিদ্যালয়, যাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, তাদের নির্বাচনটি হচ্ছে না। কত নির্মম, কত নিষ্ঠুর আমরা। এবং এই যে আমার কাছে কেন যদি মাঝে মাঝে মনে হয় যে আমার সম্মানিত শিক্ষকরাই বোধহয় চান না যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদটি থাকুক। কেননা যে দায়বদ্ধতা এবং হিসাব দিয়ে তার জায়গায় থাকে, জবাবদিহি তার জায়গার মধ্যে থাকে ছাত্র সংসদ থাকলে, এই এখন গত 27 বছরে কিন্তু এটা কিন্তু আমরা ব্যত্যয় দেখেছি। কেন করি না, কি কারণে করি না, যদি আপনি সুযোগ দেন পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছে। মঞ্জুম হোসেন আলম, কি কারণে আসলে এই ডাকসু ইলেকশন দিতে গিয়ে আসলে এত রকমের বাধা, এত রকমের আপত্তি, ভয় কিনা তাও জানি না, 27 বছর তো হলো না? আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় আপনার কথার যদি সরাসরি উত্তর আমি দেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় আমাদের জাতীয় রাজনীতিতে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের রাজনীতির যে গুণগত ধাবমান নিম্নমুখিতা, এর চেয়ে ভালো শব্দ আমি এই মুহূর্তে পাচ্ছি না খুঁজে, ধাবমান নিম্নমুখিতা, সেখানে ভবিষ্যৎ গতিশীল এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নেতৃত্ব তাদের পরবর্তী শূন্যস্থান পূরণ করুক, এটা বোধহয় তারা চান না। এক। দ্বিতীয় হচ্ছে যাদেরকে আমরা একসময় আইডিয়াল মানতাম বা এখনো মানা হয় শিক্ষকদেরকে, তাদের মধ্যে সুযোগ সুবিধা প্রাপ্তির আকাঙ্ক্ষাটা এত বেশি হয়ে গেছে যে নিজেদের শৃঙ্খলাবোধ বা নিজেদেরকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে ছাত্রদের সামনে তুলে ধরার মতো মানসিকতাটা তাদের নষ্ট হয়ে গেছে। মোরাল ভ্যালুস, ইথিক্যাল ভ্যালুস দুটোই বেশিরভাগ, আমি কিন্তু এটাকে জেনারেলাইজ করছি না, সংখ্যাগরিষ্ঠের মধ্যে এটা প্রতীয়মান হয়। এবং সেই কারণে একটি অংশের মধ্যে যে কথাটি দাদা বলেছেন যে ওই সকল নির্বাচনগুলো তো ঠিক মতো হচ্ছে, কিন্তু ওই সকল নির্বাচনের মধ্যে যখন আমরা আবার দেখি যে সরকারের আশীর্বাদ পুষ্ট শিক্ষকদের সংগঠনের মধ্যে প্রকাশ্যে মারামারি, হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে, আর ছাত্রছাত্রীরা সেটা গ্লাসের বাইরে দাঁড়িয়ে দেখছে, তখন খুব কষ্ট লাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় পড়াশোনা করেছি, আমাদের অনেক ছোট ভাইয়েরা এখন ওখানে অধ্যাপনায় জড়িত, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথাগুলো যদি আপনি ধরেন তাই। আর এর সঙ্গে যদি আমরা মেলাই, শুধুমাত্র ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব বা পরবর্তী নেতৃত্ব সেটাই না, শিক্ষাঙ্গনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে কথা বলার লোক তো নাই। এখন যদি ছাত্রদল আলাদাভাবে করে, ওটা প্রশাসনের কাছে গ্রহণযোগ্য হয় না, কারণ সেটা সর্বসম্মত না। ছাত্রলীগ করলে সেটা হয় না, বাম ছাত্র জোট করলে সেটা হয় না। কিন্তু এরা যদি একত্রে এদের প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে করতে পারত, তাহলে কিন্তু অনেক অনেক কিছু আমরা আশা করতে পারতাম। ডাকসুর যেটা অফিস কার্যালয়, ডাকসুর যেটা সংগ্রহশালা, আমার জানা মতো বহু বছর ধরে বন্ধ, সেখানে ময়লা পড়ে গেছে, আবর্জনা পড়ে আছে। সেখানে গিয়ে যে কেউ দেখবে যে তাদের অতীতের একটা স্বর্ণালী অধ্যায় রয়েছে, তাও তো এখন উপায় নেই কোনো। তো এই জায়গাটায় যেটা দায়িত্ব, আমি আজকে দেখলাম আপনাদের এই টেলিভিশনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি যিনি সম্মানিত ভাইস চ্যান্সেলর সাহেব, ওনার সাক্ষাৎকার, উনি এক কথায় দায় সেরে দিলেন, 3 মাস বা 7 মাসের মধ্যে 27 বছরের জঞ্জাল ছড়ানো সম্ভব না। এই এক কথায় উত্তর দেওয়া তো সাধারণ ছাত্ররা বা আমরা এটা প্রত্যাশা করি না ওনাদের কাছ থেকে। বাংলাদেশের জাতীয় রাজনীতির পরিবর্তন, জাতীয় রাজনীতি একটি স্বাধীন দেশ, স্বাধীন মানচিত্র, দীর্ঘকালের শোষণ বঞ্চনা থেকে ঔপনিবেশিক শাসনামলের মুক্তি, সবকিছুর পেছনে আপনি যদি সারা পৃথিবীর রাজনৈতিক ইতিহাস দেখেন, অগ্রণী ভূমিকা পালন করেছে একমাত্র বাংলাদেশের ছাত্ররা। বর্তমান বাংলাদেশ, আগে পূর্ব পাকিস্তান, এখানকার ছাত্র সমাজ সবকিছুতে নেতৃত্ব দিয়েছে। 62 আপনার ভাষা আন্দোলন থেকে শুরু করে, ভাষা আন্দোলন, তারপরে আপনার 62, 66, 69, 70, এমনকি 71 মুক্তিযুদ্ধে। কিন্তু আমার একটি কৌতূহল জাগে, সেটা হচ্ছে কি যে যেমন বলছিলেন যে জেনারেল ইলেকশনের সময়, শুনেছেন আমাদের সময় কিন্তু আসলে ডাকসু ইলেকশন হয়েছে, কারণ সেই সময় তো আসলে সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিলেন না। যখন বিএনপি ক্ষমতায়, তখন বিএনপি মানে ছাত্র দলই আসলে বিশ্ববিদ্যালয়কে ঘিরে রেখেছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখন আওয়ামী লীগের ছাত্র লীগই ঘিরে রেখেছে। এ কারণে কি অন্য দল নিয়ে আসলে ইলেকশন হতে পারে না, নাকি অন্য দলকে ঢুকতে দেবো না বলে আসলে ইলেকশন করবো না? না, অন্য দলকে ঢুকতে দেব না বলে ইলেকশন করব না, এটা আমার কাছে মনে হয়। আপনারা একই কাজ করে গেছেন সেই সময়, যাই হোক সবাই একই কাজ করে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি। হ্যাঁ, ওই যে ভয় পাচ্ছি, আমি যে বললাম, কিন্তু বলে গেছি কথা যে আমাদের যে নীতিবোধের নিম্নমুখী মানে অধগামিতা,
এইখানে ভবিষ্যৎ যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব উঠে আসুক, যারা আগামী এই শতাব্দীর বা বর্তমান তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগকে চ্যালেঞ্জ করে আমাদের চেয়ে ভালো এগোতে পারবেন, তারা উঠে আসুক, এই ভয়টা আমাদের মধ্যে আছে। এখন আপনি দেখবেন বড় রাজনৈতিক দলগুলোতে 90 বছর, 92 বছর, 93 বছর বয়স হয়ে গেছে, বিছানায় শোয়া আছে বছরের পর বছর। জাতীয় সংসদের মনোনয়নের কথা শুনুক, 25 বছরের যুবক হয়ে যাবে মুহূর্তের মধ্যে। তখন আর যুবকের কথা, ছাত্রের কথা খেয়াল থাকে না। একজন অসুস্থ শয্যা সেই মানুষকে জাগিয়ে তোলার জন্য তো তার বিষয়টি বেশ ভালোই বলা হয়। নিশ্চয়ই আলোচনায় আসবে। এবং কিভাবে এত বছর ধরে সিনেটে 5 জন প্রতিনিধি থাকার কথা ডাকসু থেকে, সেই 5 জনকে অনুপস্থিত রেখে বারবার এই ইলেকশন হয়ে যাচ্ছে, সেই বিষয়ে বুঝতে চাই। যেখানে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স আছে 1973 সালের 20-1 ধারায়, কিভাবে হচ্ছে এবং কেন পূর্ণ করে ঘটনাটি ঘটছে না তাও বুঝতে চাই। তবে একটা বিরতির পর আমন্ত্রণের কথা সংযোগ। এবং এখন আমাদের সাথে যুক্ত হলেন ডক্টর জিনাত হুদা, অধ্যাপক, সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাধ্যক্ষ, রোকেয়া হল, এবং আছেন রাজিকুজ্জামান রতন, সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, এবং সাবেক ছাত্রনেতা, সাবেক সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় যুক্ত করে নিতে চাই ডক্টর জিনাত হুদা, আপনাকে দিয়ে আরেকবার শুরু করতে চাই আমি এবারের অংশে। তার চেয়ে বিরতির এই যে প্রশ্নটি রেখে গেছিলাম, যে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স 1973 20-1 ধারার মধ্যে স্পষ্ট করে বলা আছে যে সিনেটে ডাকসু থেকে 5 জনের উপস্থিতি থাকতে হবে, প্রতিনিধি থাকতে হবে। সেই ডাকসু 5 জন প্রতিনিধি ছাড়াই সিনেট কিভাবে পূর্ণ হবে, এখন পর্যন্ত তো সেরকম কোনো তোড়জোড় আমরা দেখিনি। ধন্যবাদ শাবনাম। আসলে এই বিষয়টি নিয়ে তো বিস্তর আলোচনা হয়েছে, অনেক ঘটনাও ঘটেছে। যদি বলি, মূলত সেনেট নির্বাচনটি নিয়ে যেই জটিলতাগুলো ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি, এটি নিঃসন্দেহে দুঃখজনক। সেনেট তো সর্বোচ্চ বডি, আমরা জানি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বডি, এবং এই বডিটি এমন একটি বডি যেটি উপাচার্যকে আমাদের নির্ধারণ করে দেন যে ব্যক্তি বা যেই শিক্ষক আসলে একটি প্যানেলের ভেতর দিয়ে যাবে, সর্বোচ্চ ভোট পাবেন নির্বাচিত সেনেটারদের ভেতর দিয়ে। এখন এই সেনেট বডিতে বেশ কিছু কম্পোনেন্ট রয়ে গেছে, শিক্ষক আছেন, ছাত্ররা আছেন, অন্যান্য বডি থেকেও আছেন। তা এখন আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েক বছর, অনেক দীর্ঘকালীন একটি সময় যদি আমি শব্দটি ব্যবহার করি, তাহলে এরকম যে ডাকসু হচ্ছে না, মানে ছাত্র রাজনীতির যে ধারাটি, সেটি অনেকে বলছেন যে খানিকটা হলেও আসলে এখানে রুদ্ধ হয়ে গেছে, বিকাশটা হচ্ছে না। এখন এটির অন্তর্নিহিত কারণটি কি সেটি যদি আমরা খুঁজে বের করবার চেষ্টা করি, তাহলে হয়তো অনেকগুলো ফ্যাক্টরস পাওয়া যাবে। যারা ছাত্র রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত আছেন তারা সকল সময় ডাকসু চাচ্ছেন, আমরা আমাদের জায়গা থেকে ডাকসু চাচ্ছি, কিন্তু ডাকসু কেন দিচ্ছেন না? তাহলে সমস্যাটা কোথায়? আমার মনে হয়, আমি যেভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করি, দেখুন, ছাত্র রাজনীতির যেমন একটি ভালো দিক আছে, তেমনি ছাত্র রাজনীতির কিন্তু একটি অন্যরকম দিকও আছে। আমরা যখন ছাত্র ছিলাম, 90 পর্যন্ত তো আমরা ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেই সময় কিন্তু আমরা ছাত্র রাজনীতির একটা ভয়ঙ্কর ভীতিকর একটা জায়গা কিন্তু আমরা দেখেছি। আমার চোখের সামনে লাশ পড়ে যেতে দেখেছি ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরির সামনে, একেবারে জজল্যমান আমি দেখেছি। আমার ক্লাসমেটরা আমাদেরকে বলতো, আমরা যখন ছাত্রী ছিলাম, যে আজকে তোমরা এসো না, কালকে তোমরা এসো না, কালকে কিন্তু লাশ পড়বে। মাহসিন হল বলেন, জসীমউদ্দিন হল বলেন, বিভিন্ন হলে, এমনকি মেয়েদের হল রোকেয়া হলেও কিংবা শামসুন্নাহর হলেও কিন্তু আমরা দুটি চিন্তাধারার বা দুটো রাজনৈতিক বিশ্বাসী যে মেয়েরা আছে তাদের মধ্যেও হাতাহাতি পর্যন্ত হতে দেখেছি। সেই বিষয়টা কিন্তু ছিল, এবং সেই সময় কত লাশ পড়েছে। আজকে 2017-তে দাঁড়িয়ে যখন এই প্রসঙ্গগুলো আমরা বলছি, আমরা কিন্তু অতীতের ওই ঘটনাগুলোকে বোধহয় খানিকটা বাইপাস করে যাচ্ছি। যে আমি তো প্রশ্ন রাখি যে নেতিবাচক অংশ বেশি নাকি ইতিবাচক অংশ বেশি? আমি অবশ্যই যদি ছাত্র রাজনীতির কথা বলি, অবশ্যই ছাত্র রাজনীতির একটি অসম্ভব রকম উজ্জ্বল দিক আছে। বাংলাদেশের রাজনীতির সাথে, বাংলাদেশের অভ্যুত্থানের সাথে, সামাজিক আন্দোলনের সাথে ছাত্র রাজনীতির সম্পর্কটি ওতপ্রোতভাবে জড়িত, এবং ভবিষ্যতে যে রাজনীতিবিদ আপনি গড়ে তুলবেন তার তো একটি বিকাশমান অবস্থা, তার তো একটি অঙ্কুর যদি আমরা বলি, সেটা তো এই ছাত্র রাজনীতি এবং সংসদ। কিন্তু এটাও তো সত্য, যেই ছাত্র রাজনীতি এত উজ্জ্বল ছিল, এত দীপ্তিময় ছিল, সেই রাজনীতিকে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা কি তখন সেটিকে কলুষিত হতে দেখিনি? আমরা কি আমাদের সামনে, আমি যেটা বললাম, আমি প্রত্যক্ষদর্শী কিভাবে পড়ে গেছি আমার সামনে, আমি যখন ইভেন
আমি তোমাকে একটা কথা বলি, আজকে আমি যখন শিক্ষক হয়ে গেছি, লাউঞ্জে ছাত্র দলের খুব নাম করা একজন নেতা লালটু, তাকে তারই দলের বিপক্ষ দল নয়, ছেলেরা যেভাবে ধাওয়া করলো এবং সে টিচার্স লাউঞ্জে ঢুকে গেল, আমি কিন্তু চিনি না, এবং তার কান দিয়ে রক্ত পড়ছে এবং আমার সামনে এসে বলছে ম্যাডাম আমাকে বাঁচান, এভাবে জাস্ট দুটো হাত জোর করে বলছে ম্যাডাম আমাকে বাঁচান। আমরা সাথে সাথে শিক্ষকরা দুই দিকে সমস্ত দরজা বন্ধ করে দিলাম। আমার কাছে ছাত্র বড়, সে কোন দল করে কি করে। তাহলে কেন ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়ার দাবিটা আমার মনে হয় এই যে একটা ভয়ঙ্কর সময় আমরা পাড়ি দিয়েছি, এই সত্যকে অস্বীকার করবার উপায় নেই। ফলে ওই জায়গাটা থেকে হয়তো কিছুটা, হয়তো বা আমি বলছি হয়তো কিছুটা আমরা স্পেস হয়তো দিতে চাচ্ছেন বা দিয়েছেন। কিন্তু একইভাবে আমরা যদি আমাদের দেশের ইতিহাসে দেখি, সেই দেশের ইতিহাসটা এরকম খারাপ সময় আমরা বারবার পার করেছি, সেটাও কিন্তু মানে ভুলে গেলে হবে না। সেখান থেকে রাজিকুজ্জামান রতন আপনার কাছে বিশ্লেষণটি বুঝতে চাই। আচ্ছা, মানে একটা খারাপের দৃষ্টান্ত আমাদেরকে যেমন মর্মাহত করে, আবার আমাদের মধ্যে তো একটা আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে যে খারাপ আমরা চাই না। এখন আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় 150 জন লাশ পড়েছে, তাহলে আমরা কি বলবো যে ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন বন্ধ হবে? উপজেলা নির্বাচনে 100-র উপরে মৃত্যুবরণ করেছে এবং জাতীয় সংসদ নির্বাচনে অনেকে মৃত্যুবরণ করেন। এগুলো দুঃখজনক ঘটনা, কিন্তু এটার কি সমাধান এই হবে যে তাহলে সমস্ত নির্বাচনই বন্ধ হয়ে যাবে? আমাদের দেশে রাজনীতিকে কি দিয়ে আমি উন্নত করব, যা চলছে তার চেয়ে একটা উন্নত চিন্তা কিভাবে আমি আনবো? সবসময় তো মানুষ স্বপ্ন দেখে যখন দুঃসময়ের মধ্যে থাকে তখনই। তা আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের যেমন একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল, আবার গণতান্ত্রিক চর্চাটা যতখানি ছিল না, তার ফল তো গত 27 বছর ধরে দেখছি যে আকাঙ্ক্ষা থাকলেও চর্চা না থাকলে সেটার বাস্তবায়ন করা কত কঠিন হয়ে যায়। আবার আমরা যদি দেখি যে ছাত্র রাজনীতির উজ্জ্বল দিক কোনটা, যখন ছাত্র রাজনীতি একটা অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করে, প্রতিবাদের মধ্যে দিয়ে তার সৌন্দর্যটা প্রতিফলিত হয়। আর যদি সে প্রতিষ্ঠিত ব্যবস্থার মধ্যে থেকে সুবিধা নিতে চায়, তখন তার সংগ্রামী চরিত্রটা হারিয়ে ফেলে। তাহলে আমরা রোগের লক্ষণ দেখে আতঙ্কিত হচ্ছি, কারণটা কি খুঁজে বের করবো না? যে লক্ষণ দেখে আতঙ্কিত হয়ে তো আমি রোগীকে ছেড়ে পালিয়ে যেতে পারি না, বরঞ্চ কারণটা দূর করবার জন্য তো চেষ্টা করব। তাহলে আমাদের অতীতে গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাস কোনটা? 52 সালে আমরা সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছিলাম, 62-তে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছিলাম, 69-এ আমরা সেই রাষ্ট্রের সমস্ত অগণতান্ত্রিক আচরণের বিরোধিতা করেছিলাম, 70-এ কিংবা 71-এ আমরা একটা নিপীড়নের বিরুদ্ধে লড়েছিলাম। তারপরে লড়াইয়ের মধ্যে দিয়ে সৌন্দর্য তৈরি হয়েছিল। তাহলে আজকে ছাত্র রাজনীতি আমরা বললি যে দুঃখজনক বিষয়টা ম্যাডাম বললেন, সেই দুঃখজনক বিষয়টা কি যে ছাত্র রাজনীতি থেকে রাজনীতিটা হারিয়ে গেল। ছাত্র রাজনীতি কিন্তু শুধুমাত্র ছাত্রদের ব্যাপার নয়, এ যাবৎকাল যত ধরনের বড় কাজ ছাত্ররা করেছে সবকিছু জাতীয় দায়িত্বটা পালন করেছিল ছাত্র সমাজ। যে যুবক তার যৌবনের শক্তি আছে, তার বুদ্ধিবৃত্তির একটা চর্চার জায়গা আছে, এবং যার একটা একত্রিত থাকবার একটা সুযোগ আছে। একটা বিশ্ববিদ্যালয় মানে একত্রিত থাকবার একটা সুযোগ আছে। তো একত্রিত থাকবার সুযোগ, বুদ্ধিবৃত্তি চর্চার সেই জ্ঞান এবং তার যে যৌবনের সে শক্তি, এই তিনটাকে আমি কাজে লাগালেই না দেশের জন্য মানুষের জন্য ভালো কিছু করব। আর যে দুঃখজনক ঘটনাগুলো আছে, এটা আমাদের শিক্ষা, এই শিক্ষাটাকে আমরা কিভাবে অতিক্রম করবো? তাহলে সুভাষ দত্ত সবসময় রবীন্দ্রনাথের কথা বলেন, আমি এখানে যদি রবীন্দ্রনাথ সেই কথাটা আবার প্রয়োগ করি যে দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। তাহলে এই বন্ধ করে দিলে কি সত্য ঢুকতে হবে? তাহলে অপরাজনীতিকে ভালো রাজনীতি দিয়ে রিপ্লেস করতে হবে, রাজনীতিকে আরো উন্নত করার সংগ্রাম করতে হবে, রাজনীতি বন্ধ করার জন্য। এবং বাংলাদেশের ইতিহাসের যে কথাটি বলছিলাম সেখান থেকে যদি দেখি, স্বৈরাচারী আমলে কিন্তু ডাক সিলেকশনটা হলো, ছাত্র রাজনীতিটা থাকলো, ভালো মন্দ সব দিক দিয়ে। গণতান্ত্রিক পরিবেশ যখন ফিরে এলো 90 পরবর্তী সময়, সেই সময় এসে ভালো সময় কেন সেই কলুষিত সময়টিকে আসলে আমরা একেবারেই মুছে দেওয়ার চেষ্টাটি করলাম না, সেই প্রশ্নটা রাখতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি আগে যে প্রসঙ্গগুলো কথাগুলো বলেছি যে ভালো খারাপ দুটো দিকই এর মধ্যে আছে, এবং এক্ষেত্রে শিক্ষকদের দায় দায়িত্ব তারা এড়াতে পারেন না, কারণ শিক্ষকরা একসময় ছাত্র ছিলেন, রূপান্তরিত পরিস্থিতির কারণে এখন তারা শিক্ষক। আর প্রত্যেক শিক্ষকই সারা জীবনে একজন ছাত্র, এটা আমি বিশ্বাস করি, এবং এটা আমার মনে হয় সঠিক, আমার বিশ্বাসটা। আপনি এখানে সবচেয়ে বড় যে জিনিসটা, যে পিসফুল কোঅর্ডিনেন্স, মানে কোএক্সিস্টেন্স, এটা এক জায়গায় থাকা, শান্তিপূর্ণ সহাবস্থানটা হচ্ছে নির্বাচনের, যে কোনো নির্বাচনের একটা পূর্ব শর্ত। আমাদের জাতীয় রাজনীতিতেও সেটা দীর্ঘকালীন ধরে অনুপস্থিত, এই একটা ছায়া ওখানে পড়েছে। আমরা এই ছাত্র সংগঠনগুলোকে দেখেছি, আপনার যে কথা বললেন যে হ্যাঁ, এই অস্ত্রের ঝংকার, আত্মঘাতী সংঘর্ষ,
পরস্পর বিরোধী সংঘর্ষে জীবন দেওয়া, সেগুলো যেমন দেখেছি, আবার আমরা দেখেছি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় দুই নেত্রীকে আটকে দিয়ে দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে দিয়ে ছাত্রদল, ছাত্রলীগ এবং অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা সেখানে বলেছে সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত হয়ে বেরোবেন, না হলে এখানে আমরা অবস্থান নিলাম। সেই সাহসের ভূমিকাগুলো তো সেলুট করার মতো। আজকে আমরা সেটা করতে পারছি না যে কারণগুলো এর মধ্যে বহুবিধ কারণের বিশ্লেষণ ব্যাখ্যা এখানে রয়েছে। তবে আমার মনে হয় যে এই ছাত্রদেরকে তাদের প্রতিভা বিকাশের জন্য অন্তত কিছু কাজ যদি করতে দেওয়া হতো এই সংগঠনগুলোর মধ্যে দিয়ে, তাহলে তারা আজকে বাংলাদেশে এনজিওরা যে কাজগুলো করছেন এই কাজগুলো আমাদের ছাত্রছাত্রীরা করতে পারতো, শিক্ষার্থীরা করতে পারতো। যৌতুক বিরোধী আইনের ব্যাপারে তারা প্রোপাগান্ডা চালাতে পারতো। আজকে যে আউটরেজ অফ মডেস্টি হচ্ছে বা যে র্যাভিশমেন্ট যেগুলো হচ্ছে, বাল্যবিবাহ হচ্ছে, তারপরে আপনার এন্টি ড্রাগ ক্যাম্পেইনিং যেগুলো, এগুলো তো আমরা ছাত্র শিক্ষার্থীদেরকে সহজেই কাজে লাগাতে পারতাম। কারণ যখন গ্রামের মানুষের কাছে একজন উচ্চ মহলের একজন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যায়, তারা কিন্তু এখনো অনেক সম্মান পায় এবং জঙ্গি আতঙ্কে আমরা ভুগছি, সেখানে তারা সেখানে তারা যেত না। এই জায়গাটা আমরা আমাদের ধর্মীয় মূল্যবোধকেও যেভাবে অবদানিত করেছি যে কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে, আমাদের যে নীতিগত যে মূল্যবোধ সেটা আমরা আমাদের পারিবারিক লেভেল থেকে সামাজিক লেভেল পর্যন্ত বিস্তৃত করেছি আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। কিছু লোভী, কিছু পদলোভী এবং কিছু ক্ষমতালোভী মানুষদের কারণে সেটা সব দলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই জায়গায় আত্মজিজ্ঞাসার প্রশ্নটা আজকে আমাদের সবার কাছে বড় করে জাগ্রত হওয়া উচিত যে এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবো, তাহলে এর ফলাফল ভবিষ্যতে ভালো কোনো জিনিস এনে দেবে না। জি, শুভসময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, এখন যদি আপনি ইতিহাস পর্যালোচনা করেন, 96 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় পড়লো, আর 2-3 বছর পরে আমরা 100 বছর পূর্তি অনুষ্ঠান করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি সংগ্রামের সমস্ত ঐতিহ্য দেখেন, সব ছাত্র রাজনীতির ঐতিহ্য। আজ 78তম জন্ম নেন শেখ ফজলুল হক মনির। তিনি এই যে আওয়ামী যুবলীগের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, বঙ্গবন্ধুর নির্দেশে এই দলটি করেছিলেন, তিনি কিন্তু অস্ত্র জমা দিয়ে এসে তিনি কিন্তু কাগজ কলম নিয়ে পত্রিকার সম্পাদনার দায়িত্ব করেছিলেন। আজকে যারা বড় বড় সাংবাদিক বাংলাদেশে, আমি নাম করতে পারবো অনেকে, তারা কিন্তু সব ফজলুল মনির হাত ধরে কিন্তু সাংবাদিকতা এসেছেন। এই রাজনীতি বিকশিত হওয়ার যে জায়গাটি, আপনি যদি আবার হিসেব করেন, 112 বছর আগে ছাত্র রাজনীতির জন্ম হয়েছিল। এই আমাদের বরিশাল শহরের অশ্বিনী কুমার দত্ত, গোলাম রসুল আর বিপিন চন্দ্র পাল, তারা কিন্তু কলকাতা শহরে এন্টি সার্কুলার সোসাইটি করেছিল, যে স্বদেশী আন্দোলনের সাথে যারা যুক্ত হবে তাদের বিরুদ্ধে একটা সার্কুলার এসেছিল। তখন শিক্ষা সচিব কার্লাইলের এই সার্কুলারের বিরুদ্ধে কিন্তু ছাত্ররা কিন্তু কলকাতা শহরে সমবেত হয়েছিল। ওখান থেকে ছাত্র রাজনীতি শুরু। ছাত্র রাজনীতির আপনি যদি গুণগত ব্যবস্থা যদি দেখেন, খুব দুঃখজনক ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কথা জিনাজুদা ম্যাডাম বললেন, হ্যাঁ, অনেক এরকম কথা আমরা বলতে পারবো, অনেক ইতিহাস আমাদের সামনে ঘটেছে, আমরাও অনেক কিছু মোকাবেলা করেছি। কিন্তু আমি একটি ক্যাম্পাস নামে একটা শিরোনামে লিখতাম, সাপ্তাহিক খবরের কাগজ পত্রিকা খুব জনপ্রিয় যখন ছিল, আমি ধারাবাহিক কলাম লিখতাম। সেখানে আমি একটা লেখা লিখেছিলাম, সেই লেখাটি বিষয় ছিল দ্বন্দ্ব বাইরে, মহড়া হয় ক্যাম্পাসে। ছাত্র রাজনীতি নিয়ে যে দ্বন্দ্বের যে জায়গাটি তৈরি হয়, এই দ্বন্দ্বটা কিন্তু বাইরে, মহড়া হয় কিন্তু ক্যাম্পাসে। এবং খুব আশ্চর্যজনক ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন সর্বশেষ যখন বন্ধ হয়ে গেল, কি করল ইতিহাস, যখন মনিরুজ্জামান মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি তফসিল ঘোষণা করলেন। ঘোষণার পরে হাকিম চত্বর থেকে বিকেলবেলা একটা মিছিল বেরোলো, পরীক্ষা না নির্বাচন, পরীক্ষা পরীক্ষা। যখন এই স্লোগানটি হচ্ছে, তখন নির্মম তাপধ্বনি হচ্ছে, মানে গুলি ফুটছে। তখন মনিরুজ্জামান মিয়া হ্যান্ডলাইট নিয়ে এসে তার বাসার থেকে বেরিয়ে তিনি বললেন যে পরীক্ষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম তাপধ্বনি হবে আমি আর কখনো চিন্তাও করি নাই, অর্থাৎ পরীক্ষা হবে, নির্বাচন আপাতত স্থগিত। দর্শক আছেন, হ্যালো। জি, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, এই যে আপনাদের আলোচকদের একটু কিন্তু প্রশ্ন করতে চাই যে এই ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। তো ডাকসু নির্বাচন আমরা এর আগে দেখছি হাজার আমলে যে অস্ত্রের যন্ত্রণা নির্বাচনের পরে নবী নীলু নাম শুনছি, তার যে অস্ত্র অপেন যন্ত্রণা করছে, সে অস্ত্র আপনার হবে কিনা নির্বাচন দিলে? জি জি, অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো করে জানেন, যেটা আলাম ভাই কিছুটা
ইঙ্গিত দিয়েছেন এবং রাজীবুদ্দিন রতন ভাই, তার যে কৃষি বিশ্ববিদ্যালয় রাজীবুদ্দিন রতন ভাই, সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচন ছিল তখনকার পরিবেশ কি ছিল আর এখনকার পরিবেশ কি আছে? কিন্তু আমাদের দর্শক যে হবে আবার দেওয়া হয় সেই মহড়াকে আবার দ্বন্দ্ব বাহিরে মহড়া হয় ক্যাম্পাসে। আপনি জাতীয় রাজনীতির যত রকম খারাপ সমীকরণ আছে সেই সমীকরণ কিন্তু ক্যাম্পাসে ঢোকানো হয়। আমি একটার পর উদাহরণ দিতে বললাম উদাহরণ দিতে পারবো। আমার তো মোটামুটি রতন ভাই আমাদের অভিজ্ঞতা কম না এই ছাত্র রাজনীতি নিয়ে। আমি শিক্ষা পরিবেশ পরিষদ হলো ডাকসুর নেতৃত্বে শুরু না, ডাকসু ছিল এবং সবকটি ছাত্র সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক মিলে সেই শিক্ষা পরিবেশ পরিষদের সিদ্ধান্ত ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু কোন রকম কোনো কার্যক্রম পরিচালিত হতো না। আজকে সেই জবাবদিহিতার জায়গা কি আছে? ম্যাডাম বলছেন যে এই ছাত্র রাজনীতির অনেক খারাপ নজির কিন্তু রয়েছে, কিন্তু যেই ভালো নজির গুলো রয়েছে সেটা তো করা যাবে না। এই যে আমাকে বিরতি থেকে ফিরে এসে কথা বলতে চাই আছে একাত্তর সংযোগে এবং ডক্টর জিনাত আপনার কাছে আসতে চাই। বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন, গোলাম রাব্বানী স্যার বলেছেন যে এখন তারা যেটা করছে সেটা নৈরাজ্য। এটি কেন বলেছে সেটা আমি বলতে চাচ্ছি। এরপরে বলা হচ্ছে যে এ ধরনের গর্হিত কাজ কোনোভাবে গ্রহণযোগ্য নয়, মনে হচ্ছে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে আন্দোলনের নামে চলমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এটি মূলত একজন শিক্ষার্থী অনশন করছে ডাকসু ইলেকশনের দাবিতে। সেই প্রসঙ্গে প্রক্টর মহোদয় এই কথাটি বলেছেন। কেন অনশন করা, ডাকসু নির্বাচনের জন্য অনশন করাটা নৈরাজ্য হবে? সেটা বোধ করে প্রক্টর ডক্টর রাব্বানী ভালো বলতে পারবে। আমি বিষয়টি জানি না, কারণ প্রক্টোরিয়াল বডি তাদের নানা ধরনের গোপন তথ্য থাকে, তারা নানা ধরনের এজেন্সি থেকে খবর পেয়ে থাকে, রাজনীতির সাথে তাদের অনেক বেশি সম্পৃক্ততা থাকে। আমি একজন সাধারণ শিক্ষক, সুতরাং আমি প্রক্টর সাহেব বা মহোদয় কি কারণে বলেছেন আমি সেটা বলতে পারবো না। কিন্তু প্রায়শ আপনাদের বিভিন্ন টকশোতে যে প্রশ্নটি আপনারা তোলেন যে 90 পূর্ব পর্যন্ত ছাত্র আন্দোলন রইল, 90 উত্তর কেন সেটা অনেকটা স্থিমিত হয়ে গেল। দেখুন, একটু যদি আমরা বিশ্লেষণ করি ইতিহাসকে, 90 পূর্ব পর্যন্ত আসলে ছাত্র দল কিংবা ছাত্রলীগ এই দুটোই তো আসলে প্রধান ছাত্র সংগঠন, এবং বামবাদী যারা আছেন সেই আমাদের সময় বামবাদী সংগঠনগুলো অত্যন্ত শক্তিশালী সংগঠন ছিল, এবং সকলের তখন একটি কমন এনিমি ছিল। কমন এনিমিটা কি? সেটা হচ্ছে একজন স্বৈর শাসক, সামরিক স্বৈর শাসকের বিরুদ্ধে কিন্তু আমাদের ছাত্ররা, বামবাদী ছাত্র বলেন, ছাত্র দল বলেন, ছাত্রলীগ বলেন, এরা সকল সময় করলো। কিন্তু 90 উত্তর কি হলো? 90 উত্তর কিন্তু চিত্রটি পাল্টে গেল। আমরা একটা গণতন্ত্রের বলছি, আমরা যে গণতন্ত্রের মডেলে আমরা প্রবেশ করলাম, এবং প্রবেশ করার পরে কি হলো দেখেন, হয় আপনার বিএনপি পাওয়ারে এসেছে অথবা আওয়ামী লীগ পাওয়ারে এসেছে। অর্থাৎ এই যে ছাত্র সংগঠনগুলো রইল তারা কিন্তু তাদের যে কমন এনিমিটা তারা কিন্তু রইল না এখানে। অর্থাৎ ছাত্রদল ছাত্রলীগ তাদের জন্মগতভাবে যে এনিমিটি তাদের মধ্যে ছিল বা মনস্তাত্ত্বিক আদর্শের যে দ্বন্দ্বটি ছিল, সেই দ্বন্দ্বটি জায়গায় কিন্তু তারা আবার ফিরে এলো। মাঝখানে যে সেতু বন্ধনটি হলো সেটি কিন্তু আর রইল না। এটি কিন্তু আমরা কখনোই বলবার চেষ্টা করি না। এবং এরপরে পরবর্তীতে 90 উত্তর পরবর্তীতে যখন জাতীয়তাবাদী সরকার এলেন, তারা এসে কি করলেন? সে সময় কিন্তু ছাত্রলীগের ছেলেমেয়েরা কিংবা বামবাদী সংগঠনগুলো ক্যাম্পাসে থাকতে পারেনি। এই যে শুরুটি হলো, তার ধারাবাহিকতায় পরবর্তীতে আবার ছাত্র দলও আমাদের চোখের সামনে দেখা, যেই ছাত্র দলের প্রতাপ, এই যে নিরোধী ইত্যাদি ইত্যাদি নাম আমরা শুনেছি, তাদের দুর্দান্ত প্রতাপ আমরা দেখেছি। এবং একসময় বলা হতো বিএনপির মূল শক্তি হচ্ছে ছাত্রদল। কিন্তু যখন 96 সালে 21 বছর পর আওয়ামী লীগ এত বছর পর ফিরে এলো, আমি এইভাবে বলি যে রাজা রক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে ছাত্র দল পালিয়ে গেল। তাহলে কি শক্তি আছে এই সংগঠনগুলো, সেই প্রশ্ন উঠে। ঠিক একই সাথে জেম বামপন্থী সংগঠনকে এক সময় আমরা বেতন বৃদ্ধির দাবিতে, এখন যে কমার্শিয়ালাইজেশন অনেকে বলছেন যে নানা ধরনের নাইট কোর্সেস চালু হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে যে প্রচন্ড আন্দোলন দেখেছি, মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে দেখেছি, সেই বামবাদী সংগঠনগুলো কি ক্রমান্বয়ে আসলে নিস্তেজ হয়ে যাচ্ছে না? তাহলে বুঝতে হবে যে এখানে আসলে একটা ক্ষেত্র ছিল, একটা কমন আমাদের বিষয় ছিল যে সামরিক শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করছি। সেটি যখন আসলে আর রইল না,
যখন তারা পারস্পরিক শত্রুতায় চলে এলেন এবং যখন এই দলগুলোর সাথে তারা একেবারে সরাসরি সম্পৃক্ত হয়ে গেল, তখন তারা দুর্বল হয়ে গেলেন। এবং তার সাথে বৈশ্বিক একটি রাজনীতি, ভোটবাদী যে রাজনীতি, বিশ্বায়নের যে রাজনীতিটি চলছে, যেহেতু আমি প্রতিদিন এই তরুণদের সাথে আমার তরুণদের সাথে প্রতিদিন আমার কথা হয়, এবং যেহেতু আমি একটা প্রজন্মের, আমি দেখি আজকে তরুণরা কত বেশি ভোটবাদী দর্শনে তারা আসলে অনুপ্রাণিত। আমি ফেরার চেষ্টা করব। এই যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার যে প্রক্রিয়া, সেখানে রাজনীতি থাকা প্রয়োজন। সেই রাজনীতি যদি না থাকে তার লাভটি কি, আর রাজনীতি করেই বা লাভ কি, এর উদ্দেশ্যটা কি দাঁড়াচ্ছে? ছাত্ররা আসলে কি শিখবে? একসময় বলা তো ছাত্ররা কি শুধু ক্লাসরুমে শেখে, বলছে না, ছাত্ররা যতটুকু ক্লাসরুমে শেখে তার চেয়ে অনেক বেশি শেখে করিডোরে। যেখানে ভাষা আন্দোলন তার ক্লাসরুম থেকে হয়নি, স্বৈরশাসন বিরোধী আন্দোলন তো ক্লাসরুম থেকে হয়নি, একটা গণতান্ত্রিক চেতনার বিকাশ হয়েছিল কিন্তু করিডোরে, সেটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এবং শাসক গোষ্ঠী সবসময় যুব শক্তিকে একটা ভয় পায়, যে কারণে দেখুন আমাদের দেশটা চিন্তা করে দেখুন, আমরা যদি বলি যুব সমাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি কি, একটা মাদক, একটা মৌলবাদী প্রবণতা, একটা মাস্তানি, এবং এই তিনটাকে কেন্দ্র করেই কিন্তু মানবিক মূল্যবোধের একটা ভয়ানক অবক্ষয় ঘটছে। যেটা আপনারা দেখাচ্ছেন যে ভোগবাদী চিন্তার বিকাশ কিংবা ভোগবাদী একটা প্রবণতা তৈরি হয়েছে, তার তো একটা প্রভাব আছেই, কিন্তু আরেক দিক থেকে দুর্ভোগের যে চিত্রটা, কেন হলে একটা ছেলে সিট পাওয়ার জন্য কোনো কিংবা গণরুমে থাকবার জন্য বর্ষতা স্বীকার করতে বাধ্য হয়, কেন বিকেলবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 30 থেকে 40% ছেলে মেয়ে তাদের টিউশনি করার জন্য ছুটতে হয়। একটা ছাত্র শিক্ষক কেন্দ্র আছে, টিচার্স স্টুডেন্ট সেন্টার, সেখানে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আসে কিন্তু 8টার পরে, কারণ টিউশন শেষ করে তাকে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সেখানে সে আসে। তাহলে এটা কেন হচ্ছে? এবং আপনি যে ম্যাডাম যেটা বললেন যে আজকে বেতন ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনটা দুর্বল কেন, এটাও খেয়াল করবেন যে আন্দোলনটাকে দুর্বল করার অথবা দুর্বল রাখারও একটা ব্যাপক প্রচারণা প্রপাগান্ডা আমাদের এখানে আছে। সেটা যেমন একটা দিক। আর একটা দিক যে কেন নির্বাচনগুলো হচ্ছে না, ভয় পায় শাসক গোষ্ঠী। 73-এর নির্বাচনে ডাকসুকে তারা ভয় পেয়েছিল, আবার স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু ডাকসুকে তারা একটা ভয় পেয়েছিল, কিন্তু তারপরে 90-এর পর একটা ফিয়ার কমপ্লেক্স অফ ডিফিট, রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন যতই দাপট থাকুক না কেন, নির্বাচনে যদি একটা গোপন বিপ্লব হয়ে যায়, একটা গোপন প্রতিবাদ যদি হয়ে যায়, তাহলে রাষ্ট্রশক্তি যারা আছেন, গায়ের জোরে হোক অথবা প্রশাসনকে কাজে লাগিয়ে ক্ষমতায় যারা আছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তাদের প্রভাব কি কমে যাবে? এই ফিয়ার কমপ্লেক্স অফ ডিফিট থেকে কিন্তু দেখেন এই 27 বছর স্বৈরাচার চলে গেছে, আজকে 4 ডিসেম্বর আজকে এরশাদ সিদ্ধান্ত দিয়েছিল সে পদত্যাগ করবে। এতদিনের আন্দোলন, 9 বছরের আন্দোলনে, সেই দিনে দাঁড়িয়ে আমরা বলছি যে স্বৈরাচার গেল, কিন্তু স্বৈরাচারের ব্যবস্থা গেল কি? স্বৈরাচারের ব্যবস্থা গেলে আজকে কেন একটা গণতান্ত্রিক পরিবেশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে হচ্ছে না? একজন দর্শক আছেন। হ্যালো। হ্যালো। জি দর্শক বলুন। হ্যালো, আমি সুভাষ দেবনাথ নিউ ইয়র্ক থেকে বলছি। জি, আমি ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম। আমি সুভাষদাকে প্রশ্ন করছি যে যদি ডাকসু নির্বাচন না হয় তাহলে কি মৌলবাদী রাজনীতিটাকে বাংলাদেশে উস্কে দেওয়া হচ্ছে না, এবং মৌলবাদীদের এবং আমলাতান্ত্রিক রাজনীতির উপর নির্ভর হচ্ছে বাংলাদেশ? তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার রিকোয়েস্ট হলো যত তাড়াতাড়ি সম্ভব। জি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। এবং একই সাথে আমি আরেকটি প্রশ্ন যুক্ত করে দিচ্ছি, কারণ সময় হাতে খুব বেশি পাবো না, যে আমরা যে এই ছাত্র রাজনীতির ভবিষ্যৎটি দেখছি না এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তাদেরকে তৈরি করছি না, তবে আসলে যে এক্সিস্টিং দলগুলো আছে, যারা ক্ষমতায় আছে অথবা ক্ষমতায় নিয়ে আগামীতে আসবে অথবা আসবে না, তারা কি আসলে নিজেদের দলের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করবে না? যদি নেতৃত্ব না থাকে তো দল কিভাবে টিকবে? 1975 সালের 14 আগস্ট সন্ধ্যাবেলা তখন বোস প্রফেসর আব্দুল মজিদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পুরনো গণভবনে বঙ্গবন্ধু বসে আছেন। বঙ্গবন্ধু তাদেরকে ডেকে নিয়ে এসে যখন তিনি লেকের ধারে কথা বলছেন, তখন হঠাৎ করে বোস প্রফেসর আব্দুল মতিন চৌধুরীর হাতটা নিয়ে দেখলেন উনি প্রত্যেকটি হাতে তার আংটি, তিনি আংটি পরতেন। তখন ক্যাপ্টেন মনসুর আলীকে দেখে তিনি বলছেন যে দেখেন, আমার ভাইয়ের হাতে সবগুলো আঙুলে আংটি, আমার কোনো আংটি নাই। তখন বসুর আব্দুল মতিন চৌধুরী বলছিল যে স্যার, আপনি আমার 8টা আংটি দিয়ে আপনি আমাকে হিংসা করছেন, তো মজা করে বলছিলেন। আর কয়েক ঘন্টা পরে আপনাকে আমি 18,000 হীরের আংটি উপহার দেবো। অর্থাৎ পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, সেবার 18,000 ছাত্রছাত্রী সমাবর্তনে অংশগ্রহণ করবে এবং তাদের এই যে যাত্রাটা ভঙ্গ হলো। রতন ভাই যেটা বলেছেন যে নানান রকম
প্রভাব বিস্তারের জন্য 73 ডাকসু নির্বাচন টেনে এনেছেন। 73 ডাকসু নির্বাচনে এবং পরবর্তীতে 79 ডাকসু নির্বাচন, 81 ডাকসু নির্বাচন অনেক বিস্তৃত ব্যাখ্যা করা যাবে। এবং যে ব্যালট বাক্স ধর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, তিনি পরবর্তীতে কিন্তু ওই দলে থাকেনি, ওই দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। আমি নাম বা উচ্চারণ নাই বা করলাম। পরবর্তীতে কিন্তু জেলখানা ছিল এবং জেলখানা থেকে বের হওয়ার পরে যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন তাদের পরিবেশ ফিরে আসলো, সে কিন্তু বেরিয়ে এসেছিল। আমি ছোট করে যে জিনিস বলি, এই যে আমাদের যে কথাটি নিউ ইয়র্ক থেকে যিনি প্রশ্নটি করেছেন তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, খুব ত্যাগী একজন ছাত্রনেতা ছিলেন। তা আজকের এই বাস্তবতায় বাংলাদেশের ছাত্র রাজনীতিতে গুণগত মানের যে আমরা বলছি মান আগের মতো নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। তার সময় যে সমস্ত কর্মসূচি নেওয়া হতো, আজকে কি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য বিশ্ববিদ্যালয় নেওয়া হচ্ছে? আমরা একের উপরে দোষ চাপিয়ে দিচ্ছি কেন? এবং বিশ্ববিদ্যালয় যে গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে চাপাতে চাই না, আমরা এর পরিবর্তন ছাত্র রাজনীতির যে আপনি দেখেন ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তারা কি সবাই জাতীয় রাজনীতি এসেছেন? ডক্টর আলিরিয়াস, তিনি কি এখন ইউনিভার্সিটি খুব নম্র অধ্যাপক। আপনি এরকম অনেক জানতে পারবো। আরেকটা যে ভোটবাদী রাজনীতির কথা বলেছেন, হ্যাঁ ছিল, এখনো আছে, দেখেন আগেও ছিল। আমি আরেকটি আমি আরেকটা বাক্য যোগ করি, এই যে এনএসএফ এর গুন্ডা বাহিনীর অত্যাচারে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন দাঁড়াতে পারতো না, এই সময় কি মেধাবী ছাত্ররা এনএসএফ এর ছাত্র সংগঠনে যুক্ত হয়েছিল? অতীত অনেক আজকে সরকারি চাকরিতে যোগ দেওয়ার জন্য দেখেন অবশ্যই ডাকসু নির্বাচন হবে। বুঝেছি, আমার তো শেষ পর্ব আর কি, কতটুকু সময় আছে আমি জানি না। তো আমার মনে হয় কি, আমরা যখন আলোচনায় বসে প্রতিপক্ষ যেই থাকুক সেইটাকে একটু একটু আর কি চিমটি না কাটতে বললে অন্তত একটু আঁচড় দেওয়ার চেষ্টা করি। অথচ আজকের আলোচনার টেবিলে এটা আমার কাছে প্রত্যাশিত ছিল না, কারণ এটা তো আমাদের জাতীয় জীবনের ভবিষ্যৎ নেতৃত্ব এবং বর্তমান শিক্ষাঙ্গনের সংকট এবং একই সঙ্গে জাতীয় জীবনে যে সমস্ত অস্থিরতা এবং নোংরা ঘটনা প্রবাহ বিদ্যমান, এখানেও ছাত্র মানে শিক্ষার্থীরা এখানে একটা অবদান রাখতে পারতেন, সেই অভাবটাও কিন্তু আছে। শুধুমাত্র নেতৃত্ব এবং রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না। এখন আমরা ছোটবেলায় দেখেছি যে জমিতে যারা কাজ করতো ক্ষেত মজুররা, তাদেরকে লাল আটা আর লাল চালের খাবার দেওয়া হতো, কম দামি জিনিস। আর যারা গৃহকর্তা যারা তাদের নিয়োগ দিতেন, তারা খেলেন ভালো চাল খেতেন, ভালো আটার রুটি খেতেন। আটার রুটি তখন প্রচলন ছিল না, ভালো চাল খেতেন। পরবর্তীতে কিন্তু দেখা গেল মেডিকেল জুরিসপ্রুডেন্সের অ্যাডজুডিকেশনে যে লাল আটা এবং লাল চালের পুষ্টিগুণ এবং ফুড ভ্যালু অনেক বেশি। তো এখানে বসে অভিনয় কিন্তু বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছে, আজ অব্দি বহিষ্কৃত। 73 ব্যালট বাক্স ছিনতাই তো স্বাধীন বাংলাদেশের প্রথম উদাহরণের ইতিহাস। আমরা ওই দিকটায় গেলাম কেন? ওই দিকটা না গেলেই তো ভালো হতো, ওই দিকটা না গেলেই ভালো হতো। স্বামী বিবেকানন্দের একটা কথা আছে যে তুমি জীবনে ঝুঁকি নাও, হয় তুমি নেতৃত্ব দেবে, না হয় তুমি পরবর্তী নেতৃত্ব তৈরি করে যাবে। আমরা যদি ওই দিকটায় থাকি, ছাত্র সংগঠন যদি ওই দিকটায় থাকে, তাহলে আমার মনে হয় নেতৃত্ব আসবে, নেতৃত্ব চলে যাবে। আপনি দেখেন, আমি কিন্তু এই আপা এবং রতন হয়ে আসার আগে বলেছি, মোরাল ভ্যালুস, ইথিক্যাল ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস এগুলো প্রচন্ডভাবে নষ্ট হয়েছে দীর্ঘদিনের পথ পরিক্রমায়। শুধু এই জন্য বিএনপি আওয়ামী লীগ দায়ী বা রাজনৈতিক শক্তিগুলোই দায়ী তা কিন্তু না। আজকে হিজবুত তাহরির যে মিছিল হয়, আপনি দেখেন সমস্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গুলা, জঙ্গিদেরকে যে ধরা হয় তার মধ্যে আইডেন্টিফাইড লোকদের মধ্যে রাজনীতিবিদের সন্তানরাও আছে, আবার একই সঙ্গে তারা প্রচন্ড রকমের মেধাবী ছাত্রছাত্রী। তো এর কারণ অনুসন্ধানের জন্য যেটা দরকার, সেটা আমাদের রাজনৈতিক কুতর্ক কিংবা বিতর্ক কিংবা পেছনের খারাপ ইতিহাসকে ভবিষ্যতের আরেকটি খারাপকে উৎসাহিত করার কাজে না লাগিয়ে একটা ন্যাশনাল ডায়ালগের মধ্যে দিয়ে এর খুঁটিনাটি ত্রুটিগুলো বের করে নির্বাচন কিভাবে হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে সেই জায়গাটা আসা হচ্ছে। একেবারে এক বাক্যে, আপনি কি অদূর ভবিষ্যতে ডাকসু ইলেকশনের আশা করছেন? না, আমি মোটেই করছি না। জি, অনেক ধন্যবাদ। এখন প্রকৃত অর্থেই দেখার বিষয় ডাকসু ইলেকশন হয় নাকি হয় না, এবং সব কথা শেষ কথা, গণতন্ত্রের জন্যই গণতন্ত্রের চর্চা দরকার। গণতন্ত্রের